সালামু আলাইকুম। ৪৫তম বিসিএস ৯০ দিনের প্রিলিমিনারি প্রস্তুতির ডে 24-এ আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ইংলিশ থেকে আজকে আমরা যে অংশটা পড়ব সেটা হচ্ছে রাইট ফর্ম অফ দ্য ভার্বস। পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি এবং খুবই কমন একটি টপিক হচ্ছে রাইট ফর্ম অফ দ্য ভার্বস। এখন আপনারা যে কোনো বইয়ে রাইট ফর্ম অফ দ্য ভার্বস পড়তে গেলে দেখবেন সেখানে অনেকগুলো রুল দেওয়া আছে। হ্যাঁ, তো এই রুলগুলো আমরা যদি সরাসরি মুখস্থ করতে চাই তখন দেখা যাচ্ছে আমরা সবগুলো রুল মুখস্থ করার পর ভুলে যাই। তো আমি এই ক্ষেত্রে আপনাদেরকে এর আগেও যে কথাটি বলেছি, আপনি যদি সবগুলো রুল মুখস্থ না করে বরং প্রত্যেকটা রুল থেকে একটা করে উদাহরণ যদি সরাসরি মুখস্থ রাখতে পারেন এবং সেই উদাহরণ থেকে যদি রুলে আসতে পারেন, আমার মনে হয় এটা আমাদের জন্য বেশি ইফেক্টিভ হয়। যেমন উদাহরণস্বরূপ যদি আমি বলি, ধরেন ইউ হ্যাড বেটার লিভ দ্য প্লেস। হ্যাঁ, ইউ হ্যাড বেটার লিভ দ্য প্লেস। দেখেন, এটা আমি জাস্ট একটা উদাহরণস্বরূপ একটা রুলের কথা বলতেছি। ইউ হ্যাড বেটার লিভ দ্য প্লেস। হ্যাঁ, এখানে খেয়াল করেন, ইউ হ্যাড বেটার লিভ দ্য প্লেস। এখানে খেয়াল করেন তো প্রথমে কি আছে, হ্যাড বেটার। হ্যাঁ, তারপরে আছে হচ্ছে লিভ। এখন খেয়াল করে দেখেন প্লেস। হ্যাঁ, এই যে যাই হোক, এখন দেখেন এই যে হ্যাড বেটার যেখানে থাকবে এর অর্থই হচ্ছে কি, হ্যাড বেটারের পরে যে অংশটা এখানে বসবে সেটা সবসময় কি হবে, সেটা সবসময় ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে, ভার্বের বেস ফর্মটা এখানে বসবে। হ্যাঁ, তাহলে হ্যাড বেটারের পরে যেটা বসবে সবসময় বেস ফর্ম। দেখেন, আপনি এই একটা বাক্যই ধরে নিচ্ছে, আপনি এইটা না, আপনার মতন সুবিধা হয় যেটা সেটা মুখস্থ করলেন, দেখবেন আপনি যে কোনো বইয়ের মধ্যে এই হ্যাড বেটারের পরে, হ্যাঁ, যে কোনো এরকম প্রায় 25টা 30টা পর্যন্ত হয়তো এমসিকিউ শুধুমাত্র হ্যাড বেটার দিয়ে আসছে। আপনি যে বইটা দেখে সমাধান করবেন, হ্যাঁ, রাইট ফর্ম অফ দ্য ভার্বসের আপনি রুলগুলো তো পড়বেন। হ্যাঁ, পড়ার সময় তো অবশ্যই বিগত বছরে আসে এমসিকিউগুলো প্র্যাকটিস করবেন। এখন দেখবেন শুধুমাত্র রাইট ফর্ম অফ দ্য ভার্বস থেকে হয়তো বা 700-800-এর মতন এমসিকিউ চলে আসছে বিগত বিভিন্ন পরীক্ষায়, হ্যাঁ, বিভিন্ন চাকরির পরীক্ষায়। এখন আপনি মনে করতে পারেন যে ভাইয়া পড়া দিচ্ছে হচ্ছে কি, যে আজকের ক্লাসে অর্ধেক বাকি ক্লাসে অর্ধেক, মানে কি আমাকে 300-400-এর মতন এমসিকিউ একদিনে সমাধান করতে হচ্ছে, এতগুলো কি সমাধান আবার শতকরার অঙ্ক করতে হবে, এগুলো পড়তে হবে? আসলে কি দেখেন তো, আপনি এই একটা রুল যদি ভালোভাবে পড়েন তাহলেই কিন্তু আপনার 30টা-35টার মতন এমসিকিউ হয়ে যাচ্ছে। তো এইভাবে যদি আপনারা একটা খাতার মধ্যে ধরে নিচ্ছে লিখে রাখতে পারেন অথবা নিজের মতন করে সাজিয়ে নিতে পারেন যে হ্যাড বেটার থাকলে আমি এই একটা কি উদাহরণটা মুখস্থ রাখলাম, এই একটা উদাহরণ থেকে এরপরে যখনই নিয়ম আসবে আমি শুধুমাত্র এই উদাহরণটা দরকার হয় মাথার মধ্যে বা লিখে নিয়ে কি হ্যাড বেটার থাকলে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসাইতে হবে। হ্যাঁ, এরপরে যত প্রকার হ্যাড বেটার আসবে আমাদেরকে এভাবে করতে হবে। তো আপনারা কি করবেন, প্রথম থেকে রাইট ফর্ম দ্য ভার্বস পড়তে গেলে দেখবেন কিছু টেন্সের নিয়ম আছে। হ্যাঁ, যেমন প্রেজেন্ট ইনডিফিনিট থেকে একবারে কন্টিনিউয়াস, পারফেক্ট কন্টিনিউয়াস যতগুলো আছে সবগুলোর কিছু রুল আছে যে এইটা থাকলে এই সেন্টেন্স হবে। হ্যাঁ, তারপরে এরকম হ্যাড বেটার, এরকম অনেক রুল আছে। প্রত্যেকটার ক্ষেত্রে আপনারা এইভাবে একটা করে উদাহরণগুলো বেস হিসেবে নিয়ে পড়তে পারেন। হ্যাঁ, তো রাইট ফর্ম অফ দ্য ভার্বসের মধ্যে যার কাছে যে বই আছে সেইখান থেকে আপনারা কি করবেন, যে অর্ধেক দুইটা ভাগে ভাগ করে নিয়ে অর্ধেক পড়বেন এবং পাশে থেকে এমসিকিউগুলো অবশ্যই সলভ করবেন। আজকের ক্লাসে অর্ধেক এবং আগামীকাল ক্লাসে আমরা অর্ধেক পড়তে বলবো। হ্যাঁ, শতকরা নিয়ে গতকাল আলোচনা করা হয়েছিল যে আপনারা কিভাবে পড়তে পারেন, তো সেটার অর্ধেক গতকাল ক্লাসে পড়তে বলছিলাম, বাকি অর্ধেক আজকে পড়ে ফেলবেন। আরেকটা অংশ হচ্ছে কম্পিউটার। হ্যাঁ, দেখতে পাচ্ছেন কম্পিউটারের অঙ্গ সংগঠন, পারঙ্গমতা এবং দৈনন্দিন জীবনে কম্পিউটার। এর মধ্যে বেশি গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে কম্পিউটারের অঙ্গ সংগঠন। হ্যাঁ, এখান থেকে আমরা কি পড়তে পারি, এটা পড়তে গেলে প্রথমে আপনি দেখবেন প্রথমে কম্পিউটার অঙ্গ সংগঠনের মধ্যে একটা অংশ আছে, সেটা হচ্ছে হার্ডওয়্যার এবং সফটওয়্যার। হ্যাঁ, কোনটা কাকে বলে কি এটা একটু পড়ে ফেলবেন। এখন হার্ডওয়্যার এই অংশটার মধ্যে পড়তে গেলেই দেখবেন কম্পিউটারে কিছু অংশ আছে, যেমন হচ্ছে কি, যেমন দেখেন এই যে ইনপুট ডিভাইস, তারপর হচ্ছে সিপিইউ, আউটপুট ইউনিট, এরকম কিছু অংশ আছে। বিশেষ করে এখানে একটা চিত্র দেখতে পাচ্ছেন, হ্যাঁ, যে ইনপুট অংশ। হ্যাঁ, ইনপুটের পরে এইখানে কি এটা হচ্ছে সিপিইউ, হ্যাঁ, মানে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। এর মধ্যে আবার 3টা পার্ট আছে, এএলইউ, তারপরে কন্ট্রোল ইউনিট, মেমোরি ইউনিট, আউটপুট। এইটা একটু খুব ভালোভাবে বুঝতে হবে। হ্যাঁ, তারপরে হচ্ছে এখানে কোনটার কাজ কি। হ্যাঁ, ইনপুট ডিভাইস আউটপুট ডিভাইসের মধ্যে মানে কি প্রথমে ইনপুট হবে। হ্যাঁ, তারপরে সিপিইউ এর মধ্যে কি কাজ হবে, তারপরে হচ্ছে এখানে অ্যারিথমেটিক লজিক ইউনিট বা হচ্ছে কন্ট্রোল ইউনিট, রেজিস্টার ইউনিট যে অংশগুলো আমরা দেখলাম, সেগুলোর মধ্যে আবার কি কাজ হবে। হ্যাঁ, সেগুলোর কাজ কি, সেগুলো মানে সেন্ট্রাল প্রসেসিং ইউনিটের অন্তর্গত অংশগুলোর কাজ কিভাবে হয় সেগুলো। তারপরে দেখেন এখানে মাইক্রো প্রসেসরটা কি, হ্যাঁ, বা সিপিইউ এর সাথে মাইক্রো প্রসেসরের সম্পর্ক বা পার্থক্যটা কি সেইগুলো। তারপরে মাইক্রো প্রসেসর কী নিয়ে গঠিত। হ্যাঁ, মানে এর অন্তর্গত যে অংশগুলো আছে আমরা যেটা বলছি আজকের ক্লাসে কম্পিউটারের কি কোন অংশটা বলতেছি আমরা, কম্পিউটার অঙ্গ সংগঠন। হ্যাঁ, এইটা আমাদের সম্পূর্ণটাই পড়তে হবে। তারপর এখানে দেখেন কিন ধরনের কাজ করে, যেমন গাণিতিক কাজ, যুক্তিমূলক কাজ, ডেটা সঞ্চালনের কাজ, তারপরে কন্ট্রোল ইউনিট। হ্যাঁ, এগুলো সবই পড়তে হবে। এরপর এখানে দেখেন যে রেজিস্টার সম্পর্কে একটু লেখা আছে। হ্যাঁ, এই রেজিস্টার সম্পর্কে আমাদেরকে একটু পড়ে ফেলতে হবে। তারপরে দেখেন এখানে আরও কিছু অংশ আছে, যেমন লাস্টের কিছু অংশ আপনারা দেখতে পাবেন, যেমন প্রসেসর থেকে কিছু লেখা আছে, তারপরে মাদার বোর্ড বা সিস্টেম বোর্ড, এগুলো সম্পর্কে একটু মানে আপনি যদি বেশি কিছু না পড়তে চান একটা ডাইজেস্টের মধ্যে অন্তর্গত তথ্যগুলো পড়তে পারেন। হ্যাঁ, আর এখানে দেখেন লাস্টে আছে কম্পিউটার মেমোরি, এইটাও পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, কম্পিউটার মেমোরি যে ভাগগুলো আছে সেটা একটু পড়বেন। বিশেষ করে এখানে দেখেন র্যাম এবং রম, কোনটা
মানে এই র্যাম এবং রমের মধ্যে যে পার্থক্যগুলো, এই পার্থক্যটা ভালো করে পড়বেন। হ্যাঁ, এগুলো হচ্ছে প্রাইমারি মেমোরি এবং এর পাশাপাশি কিছু সেকেন্ডারি মেমোরি আছে, সহায়ক মেমোরি। সেইগুলো আবার কী কী, সেইগুলোর মধ্যে কী কী আছে দেখেন। বিভিন্ন বই হয়তো বা বিভিন্নভাবে লেখা আছে। হ্যাঁ, যেমন ক্যাশ মেমোরি কি, এটা একটু ভালো করে বুঝতে হবে, ওদিকে রেজিস্টারটা একটু বুঝতে হবে। তারপরে হার্ড ডিস্ক থেকে শুরু করে আরও অন্যান্য কিছু মেমোরির কথা আছে, আপনারা সেই মেমোরিগুলো এর সাথে একটু পড়ে ফেলবেন। হ্যাঁ, আর কম্পিউটারের পারঙ্গমতা বা দৈনন্দিন জীবনে কম্পিউটার, এগুলো থেকে পরীক্ষায় নর্মালি প্রশ্ন খুব একটা হয় না। হ্যাঁ, মানে এগুলো কি কম্পিউটারের পারফরমেন্সটা কীরকম হবে, কম্পিউটার কী কী ধরনের কাজ করে থাকে। হ্যাঁ, এই যে পুনরাবৃত্তিমূলক ক্লাস, প্রসেসিং স্পিড, এগুলো খুব একটা পরীক্ষায় আসে না। দৈনন্দিন জীবনে কম্পিউটার যার বইয়ে বা ডাইজেস্টে যা লেখা আছে সেই অংশগুলোই আপনারা জাস্ট একবার রিডিং করে ফেলবেন। হ্যাঁ, যেমন হচ্ছে দেখেন এই যে টেলিমেডিসিন, ক্রায়োসার্জারি, এগুলো কি একবার করে রিডিং করলেই ইনশাল্লাহ বুঝতে পারবেন। হ্যাঁ, তো এগুলো থেকে পরীক্ষায় প্রশ্ন নর্মালি কম কম হয়। তবে পরীক্ষায় যে অংশ থেকে পরীক্ষায় সবচেয়ে বেশি প্রশ্ন হয় সেটা হচ্ছে যে কম্পিউটারের অঙ্গ সংগঠন, এর অন্তর্গত সফটওয়্যার, হার্ডওয়্যার বা সিপিইউ, মাইক্রোপ্রসেসর, কম্পিউটার মেমোরি, যেগুলো অংশ দেখলাম, এই অংশগুলো থেকে পরীক্ষায় প্রশ্ন বেশি হয়। দেখা যায় যে এই অংশগুলো থেকে প্রায় 1টা থেকে 2টা প্রশ্ন পরীক্ষায় প্রতি বছরই আসে। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আজকের মতো আমরা এখানেই শেষ করছি। ডে 25 আপনাদের সাথে আবার দেখা হচ্ছে, কথা হচ্ছে। সে পর্যন্ত প্রত্যেকেই ভালো থাকবেন।